মৃত্যুর পর যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় তোমার ঈশ্বর কে, আর তুমি উত্তর দিতে না পারো, ভাবছো এটা শুধু একটা গল্প? না, এই সিনেমায় এই প্রশ্নের ভুল উত্তর দিলে শুরু হয় কবরের ভেতরের যন্ত্রণা। একটা মেয়ে, সীতা, যে সত্যিটা জানার জন্য নিজেই ঢুকে পড়েছিল একটা কবরের ভেতরে, কিন্তু সে কি সত্যি ফিরে এসেছিল, নাকি আজও সে আটকে আছে অন্ধকার মাটি আর দুঃস্বপ্নের মধ্যে, যেখানে তোমার সবচেয়ে বড় ভয়টাই তোমার শাস্তি হয়ে যায়। আজ আমরা দেখব গ্রেভ টর্চারের পুরো গল্প আর সেই ভয়ঙ্কর এন্ডিং যেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। কারণ শেষটা দেখার পর তুমি নিজেকেই জিজ্ঞেস করবে, সীতা কি আদৌ বেঁচে আছে, নাকি সেই কবরই এখনো বন্দী হয়ে আছে। শহরের এক ব্যস্ত ধুলোভরা রাস্তায় একটা ছোট্ট বেকারি ছিল। বেকারিটা চালাতো সঞ্জয়, আরিফ আর মটিয়া। একসময় এই দোকানটা খুব জনপ্রিয় ছিল, লোকজন ভিড় করে কিনতে আসতো। কিন্তু এখন সব বদলে গেছে। বেকারির ঠিক পাশেই একটা বড় আমেরিকান ফ্র্যাঞ্চাইজি দোকান খুলেছে। মানুষ এখন ওদিকেই বেশি যায়। সঞ্জয়দের ছোট্ট দোকানটা দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে, বিক্রি কমছে আর ঋণ বাড়ছে। তবুও সঞ্জয় আর মটিয়া হাসি মুখেই কাজ করে। তারা তাদের দুই সন্তান সীতা আর আদিলকে সব কষ্ট থেকে দূরে রাখতে চায়। সীতা ছোটবেলা থেকেই আলাদা স্বভাবের মেয়ে। সে ভয় পায় না, অন্যায় সহ্য করে না। আর তার ভাই আদিল ঠিক তার উল্টো, চুপচাপ আর ভীতু। হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো এক অচেনা লোক। লোকটার চেহারা খুব ভয়ঙ্কর, চুল এলোমেলো আর তার শরীর কাঁপছে। তার হাতে একটা পুরনো ওয়াকম্যান, কানে হেডফোন। সে যেন নিজের জগতেই আছে। আদিল ভয় পেলেও মায়া করে এক গ্লাস জল নিয়ে এগিয়ে গেল। সে সরাসরি আদিলের চোখের দিকে তাকালো। তারপর হঠাৎ একটা কালো ক্যাসেট আদিলের হাতে দিয়ে ফিসফিস করে বলল, আমি তাদের কাজ করতে যাচ্ছি, আমাকে বাঁচতে হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। তারপর সে আদিলকে বলল, দোকানের বাইরে একদম যাবে না, একদম নয়। বলেই সে চলে গেল। আদিল কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই সীতা দেখল একজন ভবঘুরে লোক দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করছে। সীতা চোরটাকে দেখে চিৎকার করে উঠল। সঞ্জয় আর মটিয়া দৌড়ে বাইরে গেল তাকে ধরতে। সীতা আর আদিল কাঁচের ভেতর থেকে দেখছিল তাদের বাবা মা রাস্তায় চোরের পেছনে দৌড়াচ্ছে। ঠিক তখনই হলো একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। চারদিকে আগুন, কাঁচ ভেঙে ছিটকে পড়েছে। সীতা আর আদিল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তাদের বাবা মা আর নেই। এই মুহূর্তেই তাদের পুরো জীবন বদলে গেল। বিস্ফোরণের পর সীতা আর আদিলকে নিয়ে যাওয়া হলো থানায়। ঠান্ডা, নির্জীব পরিবেশ, চারদিকে পুলিশের ব্যস্ততা, বাতাসে যেন অদ্ভুত একটা ভারী গন্ধ। দুজন পাশাপাশি বসে আছে। পুলিশদের কথায় তারা জানতে পারলো ওটা কোনো দুর্ঘটনা না, সুইসাইড বোমা হামলা। আর যে অচেনা লোকটা তাদের দোকানে এসেছিল সেই এই হামলাকারী। আদিল কাঁপা গলায় বলল, দিদি, এই টেপটা ওই লোকটা দিয়েছিল, এটা কি পুলিশকে দেব? সীতা সাথে সাথে টেপটা নিয়ে বলল, না, আগে জানতে হবে সে কেন এরকম করেছে। বাড়িতে ফিরে সীতা একটা পুরনো টেপ রেকর্ডার খুঁজে পেল। ক্যাসেটটা চালাতেই শোনা গেল ভয়ঙ্কর চিৎকার, বাঁচাও, আমি পারছি না। মাটি চাপছে, হাড় ভাঙার শব্দ, অসহ্য যন্ত্রণা। দুজনেই স্তব্ধ। এটাই কি সেই ভয় যা লোকটাকে পাগল করে দিয়েছিল? কয়েকদিন পর তাদের পাঠানো হলো শহরের বাইরে একটা বোর্ডিং স্কুলে। স্কুলটা খুব কঠোর, কোথাও হাসি নেই, শুধু নিয়ম আর চাপা ভয়। একদিন ক্লাসে কবরের শাস্তি নিয়ে পড়ানো হচ্ছিল। বলা হলো পাপীদের কবরের ভেতর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। সীতা প্রশ্ন করল, শেষে যদি জাহান্নামেই শাস্তি হয় তাহলে আগে এসব কেন? শিক্ষিকা রেগে বললেন, তুমি অবিশ্বাসী, তাই তুমিও এই শাস্তি পাবে। ক্লাসের মাঝখানে এরকম প্রশ্ন করায় শাস্তি হিসাবে সীতাকে সবার সামনে অপমান করা হলো। কিন্তু সে ভয় পেল না। তার মনে একটাই জেদ, এই ভয়ের গল্পগুলো মিথ্যে, আর সে সেটা প্রমাণ করবেই। ক্লাস শেষে সীতা চুপি চুপি জঙ্গলে গেল। সেখানে আদিল অপেক্ষা করছিল। সীতা বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। এটা স্কুল না, এটা একটা কারাগার। আমি প্রমাণ করব এই গ্রেভ টর্চার মিথ্যে। সীতা বলল, এই ভয়েই একটা লোক বোমা হামলা করেছিল। এই মিথ্যের জন্যই আমাদের বাবা মা মারা গেছে। তারা জঙ্গলের ভেতরে একটা পুরনো টানেল পেল। জায়গাটা খুব ভয়ঙ্কর। ভেতর থেকে বাজে গন্ধ আসছিল।
আদিল যেতে চাইছিল না, কিন্তু সীতা তাকে টেনে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই হঠাৎ টর্চ নিভে যায়। আদিল কোনো উত্তর নেই। হঠাৎ একটা বাচ্চার কান্না শোনা গেল। সামনে একটা ছেলের অবয়ব। সে বলল, আমি ইসমাইল, আমাকে মেরে ফেলছে। সীতা ভয়ে দৌড়ে বাইরে এলো। বাইরে আদিল আর শিক্ষিকা উমায়া দাঁড়িয়েছিল। ইসমাইলের নাম শুনে উমায়া চুপ করে যায়। সেই রাতে সীতা জানতে পারল একটা লোক, তার নাম বায়ু, সে স্কুলে এসে বাচ্চাদের নিয়ে যায়। ইসমাইলও তার শিকার ছিল। এবার আদিলকে বেছে নেওয়া হয়েছে। সীতা দেরি না করে আদিলকে বাঁচাতে গেল। গার্ডদের ফাঁকি দিয়ে সে গাড়ি থামিয়ে আদিলকে নিয়ে পালালো। তারা আবার টানেলে ঢুকলো। ভয়ঙ্কর শব্দ, কান্না সব ছিল, কিন্তু তারা এবার থামেনি। অবশেষে তারা বেরিয়ে এলো। তারা বেঁচে গেল, কিন্তু সেই রাতের ভয়ে আদিলের মনে চিরদিনের মতো রয়ে গেল। অনেক বছর কেটে গেছে, কিন্তু কিছু স্মৃতি মানুষকে ছাড়ে না। সীতা এখন এক ওল্ড এজ হোমের নার্স। সে কাজ খুব ভালো করে, সবাইকে যত্ন করে, কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই। ওখানে লানি নামে এক হাসি খুশি নার্স আছে, আর ন্যানি ও পান্ডি নামে এক বৃদ্ধ দম্পতি, তাদের ভালোবাসা এখনো টিকে আছে। অন্যদিকে আদিল মানসিকভাবে ভেঙে পড়েছে। সে এখন মর্গে কাজ করে, মৃতদেহ ধোয়া আর কাফন পরানোই তার কাজ। এই জীবন তার সংসারও ভেঙে দিয়েছে। একদিন সীতা এক কেবিনে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে বায়ু, সেই মানুষ যে তাদের জীবন নষ্ট করেছিল। এখন সে অসহায়, অ্যালজাইমার্সে সব ভুলে গেছে। সীতা অনেক দিন ধরে তাকে খুঁজছিল। তার লক্ষ্য একটাই, বায়ুর মৃত্যু। সে প্রমাণ করতে চায় গ্রেভ টর্চার বলে কিছু নেই। একদিন বায়ুর ছেলে তাকে নিয়ে যেতে এলে সীতা তা হতে দেয় না। রাতে বায়ু শিশুর মতো কাঁদে, মা আমাকে নিয়ে চলো। সীতা তখন তাকে ঘুম পাড়িয়ে সব রেকর্ড করে। পরদিন হঠাৎ বায়ুর স্মৃতি ফিরে আসে। সে সীতাকে চিনে ফেলে, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত হাসি। ঠিক তখন সেখানে আদিল চলে আসে। বায়ুকে দেখে সে রাগে তার গলা চেপে ধরে। সীতা তাকে থামায়। সে বলে, না, বায়ুর স্বাভাবিক মৃত্যু দরকার। হঠাৎ বায়ু তখন একটা বন্দুক বের করে এবং ধীরে ধীরে বলে, দেখি মৃত্যুর পর কিছু আছে কিনা। তারপর একটা গুলি, সব শেষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, মৃত্যুর পর সত্যিই কি কিছু নেই? বায়ুর মৃত্যুর পর ওল্ড এজ হোমে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। তার পরিবার লাশ নিতে রাজি হলো না, তাই দাফনের দায়িত্ব পড়ল হোমের ওপরেই। সন্ধ্যায় এক নির্জন কবরস্থানে দাফন করা হলো বায়ুকে। সীতা প্রস্তুত ছিল, তার হাতে নাইট ভিশন ক্যামেরা। আদিল বলল, করিস না, কিন্তু সীতা বলল, আজই প্রমাণ হবে সব মিথ্যে। সে কবরের ভেতরে নেমে লাশের পাশে শুয়ে পড়ল। আদিল ওপরে মাটি চাপা দিয়ে দিল। চারিদিকে এখন অন্ধকার। সময় কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। সব শান্ত। সীতা বুঝল কিছুই নেই, সে জিতে গেছে এই ভেবে সীতা ঘুমিয়ে পড়ল। সকালে বেরিয়ে এসে সে ভিডিও চেক করে দেখল যে কিছুই হয়নি। এরপর সীতা একটা টিভি শোতে গিয়ে সব বলল, কিন্তু ভিডিও চালাতেই দেখা গেল ফাইল নষ্ট হয়ে গেছে। সীতা হতবাক। সেখান থেকে ফিরে সে আদিলকে দোষ দিল, কিন্তু আদিল এবার রেগে গিয়ে বলল, তোর জন্যই বাবা মা মারা গেছে। এই কথায় সীতা পুরোপুরি ভেঙে পড়ল। সব পুরনো স্মৃতি তার ফিরে এলো। সে চুপ হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রাত নেমেছে। ওল্ড এজ হোম একদম নিস্তব্ধ। নিজের ঘরে বসে সীতা তার বাবা মায়ের পুরনো ছবির সামনে কাঁদছিল। আদিলের কথাগুলো তার মাথায় বারবার বাজছিল। ঠিক তখনই সে একটা শব্দ শুনল। সে ভালো করে শুনে বুঝল আওয়াজটা আসছে বায়ুর খালি রুম থেকে, কিন্তু বায়ু তো মারা গেছে। ধীরে ধীরে সীতা দরজার দিকে এগোলো। দরজাটা আধ খোলা। ভেতরে কেউ নেই, তবু একটা ঠান্ডা হাওয়া বইছে। তার মনে হলো কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তারপরেই বায়ুর আত্মা তাকে ভয় দেখাতে শুরু করলো।
ঠিক তখনই ন্যানি এসে হাজির হয়। তার চোখ ফুলে গেছে কান্নায়। সে কাঁদতে কাঁদতে বলল, সীতা, পান্ডি আমাকে ঠকাচ্ছে। সীতা অবাক। সে ন্যানিকে নিয়ে পান্ডির রুমে গেল। দরজা খুলতেই সব পরিষ্কার। পান্ডি আর লানি একই বিছানায়। ন্যানিকে দেখেই পান্ডি ভেঙে পড়ল। সে বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি আমি কি করছি। লানি কিছু না বলে মাথা নিচু করে কাঁদছিল। ন্যানিও কিছু বলল না, শুধু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে ন্যানি পুরোপুরিভাবে ভেঙে পড়ল। মানসিক আঘাতে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ চলে গেল। তার মনে হচ্ছিল সে নোংরা হয়ে গেছে। সেসব নোংরা কাপড় নিয়ে লন্ড্রি রুমে চলে গেল। ওখানে একটা বড় ওয়াশিং মেশিন। সে কাপড়গুলো ভেতরে ঢোকাতে গিয়ে হঠাৎ খেয়াল করলো তার বিয়ের আংটিটা নেই। সে ভাবলো আংটিটা হয়তো ভেতরে পড়ে গেছে। সে মেশিনটা বন্ধ করে ড্রামের ভেতর হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তার চুলগুলো ভেতরে ছড়িয়েছিল। হঠাৎ একটা শব্দ। মেশিনটা নিজে নিজে চালু হয়ে গেল। ন্যানি বুঝে ওঠার আগেই ড্রাম ঘুরতে শুরু করে আর তার চুল মেশিনে আটকে যায়। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু সময় পেল না। ঘূর্ণনের টানে তার মাথা ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে সব শেষ। পরদিন পুরো ওল্ড এজ হোম শোকে ডুবে গেল। পান্ডি পাগলের মতো হয়ে যায়। সকালে এক অদ্ভুত মহিলা আসে। সে বলল সে নাকি আত্মার সাথে কথা বলতে পারে। সে আরও জানায় যে ন্যানির আত্মা শান্তি পায়নি, সে এখনো এখানেই আছে। কিন্তু সীতা এসব কিছুতেই বিশ্বাস করে না। এরপর ওল্ড এজ হোমের হল ঘরে সবাই গোল হয়ে বসল। ওই মহিলা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। তার গলার স্বর ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। আমি শান্তিতে নেই, ন্যানির গলার স্পষ্ট স্বর। পান্ডি তখন ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও ন্যানি, তুমি কি করলে শান্তি পাবে বলো, আমি সেটাই করব। মহিলাটার মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে উঠল এবং সে বলল, ওই পাপী মেয়েটাকে শেষ করো। ওকে মারলে তবেই আমি শান্তি পাবো, না হলে কবরের ভেতরে শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। সীতা সেই মহিলাকে বলল, কাউকে হত্যা করা পাপ। ঠিক তখনই মহিলাটা সীতার দিকে তাকিয়ে এক অদ্ভুত চেনা হাসি হাসলো আর তাকে বলল, চোখ বন্ধ করো সীতা। সীতা না চাইলেও তার চোখ নিজে নিজেই বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই তার বুকটা জমে গেল। মাঝখানের চেয়ারে আর ওই মহিলা নেই, সেখানে বসে আছে সেই ন্যানি। সীতা একটা বিকট চিৎকার করে পিছিয়ে গিয়ে জানলার পর্দা সরিয়ে দেয়। তার সমস্ত যুক্তি, বিজ্ঞান, বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে লাশ কাটা ঘরে আদিল একা। সে একটা বেওয়ারিশ লাশ পরিষ্কার করছিল। হাত কাঁপছিল, শ্বাস ভারী হয়ে উঠছিল। তাই সে ওষুধ খেতে একটা সাইডে গেল, কিন্তু ওষুধ খেয়ে এসে দেখে সেই লাশটা সেখানে আর নেই। সে এখন হেঁটে বেড়াচ্ছে। এটা দেখি আদিলের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু সব দরজায় বাইরে থেকে লক হয়ে গেছে। সে তাড়াতাড়ি একটা লকারের মধ্যে ঢুকে যায়। লকারের ছোট্ট ফাঁক দিয়ে সে দেখলো সে মৃত ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। তাই সে ভয়ে দরজা আটকে দিতেই ভেতরে দেখলো দুজন বৃদ্ধের আত্মা, যাদের একদিন সে পরিষ্কার করেছিল, যাতে লাশ সে নিজে হাতে ধুয়েছিল, তারা সবাই যেন একসাথে ফিরে এসেছে। ওদিকে ওল্ড এজ হোমের করিডোরে তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। হঠাৎই মিস্টার পান্ডি সরাসরি লানির ওপর হামলা করতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সীতা লানিকে টেনে বার করে আনে আর মিস্টার পান্ডিকে ঘরের ভেতর লক করে দেয়। সীতা লানিকে বলে, পালাও, নিজের প্রাণ বাঁচাও, কিন্তু ঠিক তখনই হাজির হয় মিস্টার হিট আর এক ঝটকায় সে লানির ওপর আক্রমণ করে বসে। সীতা জমে যায়। তার চোখের সামনে ঘটে যায় এমন কিছু যা সে কখনো কল্পনা করেনি। সে অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু লানি তাকে থামিয়ে দেয়। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি, কারণ সে আর বাঁচতে চায় না এবং নিজের জীবন নিজেই শেষ করে দেয়। সীতা স্তব্ধ। সে মিস্টার হিটকে জিজ্ঞাসা করে, কেন? মিস্টার হিট ঠান্ডা গলায় বলে, ও একজন বিবাহিত পুরুষকে প্রলুব্ধ করেছিল, তাই এটা তার শাস্তি। তারপর সে টিভির দিকে ইশারা করে বলে, নিউজে যা চলছে তা আরও ভয়ঙ্কর। মানুষ গ্রেভ টর্চারের শব্দ রেকর্ড করেছে এবং এখনই সবাই বিশ্বাস করছে এই নরকীয় যন্ত্রণা সত্যি। সীতা রেগে ওঠে। সে বলে, তাহলে মিস্টার বায়ুর কিছু হয়নি কেন? উত্তর খুঁজতে সে ছুটে যায় কবরস্থানের দিকে। মিস্টার বায়ুর কবর সে আবার খুঁড়তে শুরু করে।
কিন্তু ভেতরে কিছুই নেই। ঠিক তখনই মাটি ভেঙে পড়ে আর সীতা নিজেই কবরের ভেতর তলিয়ে যায়। যেখানে সবকিছু শুরু সেখানে সে আবার দেখে ইসমাইলের ভূত। সীতা নিজেকে বোঝায় এগুলো তার মনের ভুল, কিন্তু ভয় তাকে ছাড়ে না। সে দৌড়াতে থাকে আর সামনে দেখতে পায় আদিলকে কাঁদতে। কিন্তু না, ওটা আদিল না, ওটা অন্য কিছু। টানেলের ভেতরে একটা লাল আলো, একটা দরজা। ভেতরে ঢুকে সে দেখে নিজের অতীত। একটা চোর টাকা চুরি করছে, কিন্তু এবার সে তাকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই তার মা বাবা তাকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। আবার টানেল, আবার অন্ধকার, আর এবার শোনা যায় মিস্টার বায়ুর কণ্ঠস্বর। চারপাশে বাচ্চাদের ভূত, তারা বলে ইসমাইলকে বাঁচাও। সীতা সিদ্ধান্ত নেয় সে সাহায্য করবে, কিন্তু কিভাবে? তখন ইসমাইল ইশারা করে ওপরে, আর সেখানে মিস্টার বায়ুর ভূত সিলিংয়ে হামাগুড়ি দিচ্ছে। ভয়ে দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছে যায় একটা কবরের মতো গর্তের কাছে। সীতা দ্বিধায় পড়ে, কিন্তু পেছনে মৃত্যু দেখে সে ঝাঁপ দিয়ে দেয়। তখন সে ফিরে আসে সেই দিনে যেদিন মিস্টার বায়ুকে কবর দেওয়া হয়েছিল। একটা সাপ পাইপ দিয়ে ঢুকে তার মুখের ভেতরে চলে যায়। দেহ নড়তে শুরু করে, চিৎকার, যন্ত্রণা। সীতা ভয় কাঁপতে কাঁপতে সব রেকর্ড করতে যায়। আর হঠাৎই একটা হাতুড়ির মতো কিছু বায়ুর মুখে আঘাত করে, বারবার আঘাত করে। এরপর সাপটা বেরিয়ে আসে আর রূপ নেয় এক বহু মাথাওয়ালা দানবে। তারপর এক সত্তা আবির্ভূত হয়। একটা প্রশ্ন, তোমার ঈশ্বর কে? সীতা ভেঙে পড়ে, সে কাঁদতে থাকে, ক্ষমা চায়। ঠিক তখনই কবর ভেঙে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে আদিল এসে তাকে টেনে বার করে। দুজনেই পালাতে থাকে, কিন্তু শেষ প্রশ্নটা আবার ফিরে আসে, তোমার ঈশ্বর কে? তারপর হঠাৎ আমরা দেখতে পাই মিস্টার বায়ুর ফোনে সেই দিনের ভিডিও যেদিন সে নিজেকে শেষ করেছিল। একটা হাত ফোনটা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ না। আসল খেলা শুরু হয় শেষ 5 মিনিটে। কারণ গ্রেভ টর্চার গল্পটা যতটা সিম্পল, তার এন্ডিং ঠিক ততটাই ভয়ঙ্কর আর কনফিউজিং। আর এই কনফিউশন কাটানোর জন্য আছে দুটো থিওরি, যার মধ্যে একটা সত্যি হলে সীতা বেঁচে আছে, আর একটা সত্যি হলে সে এখনো কবরের ভেতরে চিৎকার করছে। থিওরি নাম্বার 1, ধরো সীতা যখন প্রথমবার মিস্টার বায়ুর কবরের ভেতরে ঢোকে, ঠিক তখনই সেখান থেকে সবকিছু বদলে যায়। তারপর যা যা আমরা দেখি, টানেল, ভূত, ইসমাইল, দানব, সবকিছুই আসলে সীতার মনের ভেতরে দুঃস্বপ্ন, একটা ড্রিম। আর শেষে যখন সে জেগে ওঠে, সে আবার নিজেকে কবরের মধ্যেই খুঁজে পায়। কিন্তু এবার সে সত্যিটা জানে, গ্রেভ টর্চার কোনো গল্প নয়, এটা বাস্তব। আর সেই বিশ্বাসই তাকে শক্তি দেয়, তাকে কবর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। মানে সে বেঁচে যায়। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। শেষে সীতা একটা আওয়াজ শুনতে পায়, একটা প্রশ্ন, যেটা কোনো সাধারণ প্রশ্ন নয়। তোমার ঈশ্বর কে? এই প্রশ্নটা কবরের ভেতরে মৃত মানুষের কাছে করা হয়। তাহলে সে কি সত্যি বেঁচে ছিল? থিওরি নাম্বার 2, এই থিওরি অনুযায়ী সেই দিনই সব শেষ হয়ে গিয়েছিল, যেদিন সীতা কবরের ভেতরে ঢুকেছিল। মিস্টার বায়ু একটা কথা বলেছিল, মানুষের সবচেয়ে বড় ভয় যদি সত্যি হয়ে যায়, সেটাই তার সব থেকে বড় শাস্তি। আর সেটাই তার গ্রেভ টর্চার। এখন ভাবো, সীতার সবচেয়ে বড় ভয় কি ছিল? অন্ধকার? ভূত? না, নিজের ট্রমা, নিজের অতীত, আর নিজের অপরাধ বোধ। আর পুরো সিনেমা জুড়ে সে ঠিক সেটাই ফেস করে, একটার পর একটা দুঃস্বপ্ন, যা আসলে তার নিজের শাস্তি। মানে সে বেঁচে নেই, সে এখনো শাস্তি ভোগ করছে। কিন্তু প্রমাণটা কোথায়? শেষ দৃশ্যে মিসেস নানির হাতে একটা আংটি দেখা যায়, যেটা আগেই হারিয়ে গিয়েছিল। মানে রিয়েল লাইফে কিছুই বদলায়নি, সবকিছু স্বাভাবিক। তাহলে আমরা যা দেখলাম ওগুলো কোথায় ঘটছিল? সোজা উত্তর, সীতার কবরের ভেতরে। তো এখন প্রশ্নটা তোমাদের জন্য, সীতা কি সত্যি বেঁচে ফিরেছিল, নাকি সে এখনো কবরের অন্ধকারেই আটকে আছে? তুমি কোনটা বিশ্বাস করো? আর হ্যাঁ, এই সিনেমায় অনেক প্লট হোল আছে, অনেক প্রশ্নের উত্তর মেলে না, কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এই গল্পটা শুধু ভয়ের নয়, এটা বিশ্বাস, অপরাধবোধ আর শাস্তির গল্প।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এমন ডার্ক এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্পটা হয়তো আরও অন্ধকার হবে।